প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আর আমাদের এই অনলাইন ক্লাসগুলি তোমরা পর্যবেক্ষণ করছো, আর প্রচুর পড়াশোনার মধ্যে দিয়ে দিন কাটছে তোমাদের। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, ঢাকা কলেজ এর পক্ষ থেকে আমার নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি রইল হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনার্স থার্ডের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আজকে আমার যে নির্ধারিত টপিকস সেটি চ্যাপ্টার 8-এ রয়েছে, সেটি হচ্ছে টার্পিনয়েডস। টার্পিনয়েডসের ইন্ট্রোডাকশনস, এর প্রপার্টিস এবং বায়োসিনথেসিস এই অংশটুকু নিয়ে আজকে আমি আমার ক্লাসটি সাজিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়া যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে টেক্সট করবে, পরবর্তী ক্লাসে সেগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় ছাত্ররা, শুরু করতে যাচ্ছি আজকের বায়োকেমিস্ট্রির যে টপিকস টার্পিনয়েডস। তোমরা অবশ্যই জানো টার্পিনয়েডস একটি সেকেন্ডারি মেটাবোলাইটস বা গৌণ বিপাকীয় বস্তু। তাহলে বিপাকীয় বস্তু কি সেটা আমাকে জানতে হবে এট ফার্স্ট। মেটাবোলাইটস কাকে বলে? আমাদের জীব দেহে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া সংগঠিত হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া সংগঠিত হয়ে থাকে, এর সমষ্টিকেই বলা হয়ে থাকে মেটাবোলাইটস বা বিপাক ক্রিয়া। এই বিপাক ক্রিয়া আর মধ্যে কিছু কিছু উপাদান সরাসরি উৎপন্ন হয়, কিছু কিছু উপাদান সরাসরি উৎপন্ন হয় না। তাই এই দুটির উপর ভিত্তি করে বিপাকীয় বস্তুসমূহকে দুটি ক্লাসে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস। প্রাইমারি মেটাবোলাইটস কাকে বলে? যে সমস্ত উপাদান সমূহ সরাসরি বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে, সেই সমস্ত উপাদানকে বলা হয়ে থাকে প্রাইমারি মেটাবোলাইটস। এই প্রাইমারি মেটাবোলাইটস সমূহ সাধারণত বৃহদণু হয়ে থাকে, যেমন প্রোটিন প্রাইমারি মেটাবোলাইটস, তারপরে লিপিডস প্রাইমারি মেটাবোলাইটস, ক্লোরোফিল। তাহলে এই সমস্ত উপাদান হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস। এছাড়া সেকেন্ডারি মেটাবোলাইটস যে সমস্ত বস্তু সরাসরি বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই সমস্ত মেটাবোলাইটসকে বলা হয়ে থাকে সেকেন্ডারি মেটাবোলাইটস বা গৌণ বিপাকীয় বস্তু। তাহলে এই গৌণ বিপাকীয় বস্তুর মধ্যে রয়েছে টার্পিনয়েডস। অ্যালকালয়েডস এটসেট্রা। শুধু আমরা তাহলে এই টার্পিনয়েডসটা দেখলাম, এটি একটি সেকেন্ডারি মেটাবোলাইটস। তো সেকেন্ডারি মেটাবোলাইটসের টার্পিনয়েডসের আজকে আমরা ইন্ট্রোডাকশনটা আমরা দেখব, কি কি উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে। টার্পিনয়েডস সাধারণত 5 কার্বন কম্পাউন্ডস 5 কার্বন বিশিষ্ট যৌগ, যেখানে এক বা একাধিক আইসোপ্রিন একক রয়েছে। আইসোপ্রিন একক দ্বারা গঠিত।
এই টার্পিনয়েডস সমূহ সাধারণত লিপিডের বৈশিষ্ট্যের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। বিজ্ঞানী স্যালিসবারি অ্যান্ড গোডউইন এই দুজন বিজ্ঞানী বলেছেন টার্পিনয়েডস হলো এক বা একাধিক কার্বনযুক্ত যৌগ যেখানে সুস্পষ্টভাবে আইসোপ্রিন একক দ্বারা গঠিত হয়েছে, যেখানে সুস্পষ্টভাবে আইসোপ্রিন একক রয়েছে। সেই আইসোপ্রিন এককটা অবশ্যই 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন একক। তাহলে এই আইসোপ্রিন একক বা টার্পিনয়েডসের প্রাথমিক যে আণবিক ফর্মুলা হচ্ছে এখানে কার্বন থাকবে 5টি, হাইড্রোজেন থাকবে 8টি। বহু পূর্বে এই টার্পিনয়েডসকে অর্থাৎ 10 কার্বন যুক্ত টার্পিন বলা হতো। কার্বন 10, হাইড্রোজেন 16 এই যৌগকে সাধারণত টার্পিন বলা হতো। আধুনিক কালে দেখা গেছে যে এই টার্পিনয়েডসের মধ্যে বহু উপজাত হিসেবে অক্সিজেনের উপজাত রয়েছে, যেমন এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালকোহল গ্রুপ বা কিটোন গ্রুপও যুক্ত থাকে। সেই জন্য সমস্ত উপাদানকেই বর্তমানে টার্পিনয়েডস বলা হয়ে থাকে। আর এই টার্পিনয়েড সমূহ হেড টু টেইল অবস্থায় অবস্থান করে, যেটা আমরা রাসায়নিক প্রপার্টিসে আমরা আলোচনা করি। তাহলে আমরা দেখলাম টার্পিনয়েডস কাকে বলে। আমি আবারও বলছি, টার্পিনয়েডস হলো এক বা একাধিক আইসোপ্রিন একক যুক্ত কার্বন গঠিত জৈব যৌগ যেখানে রাসায়নিক বৈশিষ্ট্যের দিকে লিপিডের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। বিজ্ঞানী স্যালিসবারি অ্যান্ড গোডউইন এ কথাই বলেছেন। তাদের মতেও এক বা একাধিক কার্বনযুক্ত যৌগ যেখানে সুস্পষ্টভাবে 5 কার্বনযুক্ত আইসোপ্রিন একক রয়েছে। প্রপার্টিস অফ বা ক্যারেক্টারিস্টিক্স অফ টার্পিনয়েডস। টার্পিনয়েডসের বৈশিষ্ট্য সমূহ। সাধারণ বৈশিষ্ট্য। প্রথমে আমরা আলোচনা করব টার্পিনয়েডস কি উপাদান দ্বারা তৈরি। সংজ্ঞার মধ্যেও আমরা ডেফিনেশনেও আমরা আলোচনা করেছি। টার্পিনয়েডস হলো 5 কার্বন অ্যাটমস, 5 কার্বন কম্পাউন্ডস যেখানে এক বা একাধিক আইসোপ্রিন একক রয়েছে। compounds having one or more isoprene unit, having one or more এক বা একাধিক আইসোপ্রিন এককের সমন্বয়ে গঠিত একটি যৌগকে বলা হয়ে থাকে টার্পিনয়েডস। এটি একটি হাইড্রোকার্বন। এই টার্পিনয়েডস এর সাধারণ বৈশিষ্ট্য অনেকটাই লিপিডের সাথে সাদৃশ্যপূর্ণ। They are similar with lipid. এরা লিপিডের সাথে সাদৃশ্যপূর্ণ।
most of them are colorless অর্থাৎ এই টার্পিনয়েড সমূহ সাধারণত বর্ণহীন হয়ে থাকে। এছাড়াও এরা ফ্র্যাগমেন্টস লিকুইডস বা সুগন্ধিযুক্ত তরল পদার্থ। they are lighter than water, এটা পানির চেয়েও হালকা, and volatile with stream, এরা উদ্বায়ী হয়ে থাকে। তাহলে এই টার্পিনয়েডস মোস্ট অফ দেম আর কালারলেস, তারা বর্ণহীন হবে, সুগন্ধিযুক্ত হবে, এরা পানির চেয়ে হালকা হবে এবং ভোলাটাইল উইথ স্ট্রিম, উদ্বায়ী হয়ে থাকে। এই টার্পিনয়েডস, এই যে আইসোপিন একক সমূহ, সেই একক সমূহ অবস্থান করে হেড টু টেইল অবস্থায় অবস্থান করে। যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি তখন আমরা দেখতে পাবো এটি হচ্ছে একটি আইসোপ্রিন একক, যেখানে কার্বন 5 এবং হাইড্রোজেন 8 এইভাবে অবস্থান করছে। এই অংশটি হচ্ছে হেড, এই অংশটি হচ্ছে টেইল। আমরা মনে রাখবো যে হেড অংশটা বা মাথার যে অংশ সেটা ব্রাঞ্চিং হবে, শাখাযুক্ত হবে, আর যেটা নন ব্রাঞ্চিং বা অশাখাযুক্ত অংশটি টেইল হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল বৈশিষ্ট্য। তাহলে এটা হেড টু টেইল অবস্থায় অবস্থান করে। They are soluble in organic solvent, এরা সাধারণত বিভিন্ন ধরনের জৈব দ্রাবক রয়েছে, সেই জৈব দ্রাবক সমূহের মধ্যে দ্রবণীয়তা প্রদর্শন করে। তাহলে কি কি জৈব দ্রাবক রয়েছে? সেই জৈব দ্রাবকের মধ্যে রয়েছে অ্যালকোহলের মধ্যে এরা দ্রবণীয়তা প্রদর্শন করে। এরা ইথারের মধ্যে দ্রবণীয়তা প্রদর্শন করবে। এরা পেট্রোলিয়ামের মধ্যে দ্রবণীয়তা প্রদর্শন করবে। ওকে, এই ধরনের যে জৈব দ্রাবক, এই জৈব দ্রাবকের সমূহে এরা দ্রবণীয়তা প্রদর্শন করে। এন্ড তাহলে জৈব দ্রাবকের এই অংশটুকু দিবে, and usually insoluble with water, তাহলে এরা পানির মধ্যে অদ্রবণীয়, পানির মধ্যে এরা কোনো ধরনের দ্রবণীয়তা প্রদর্শন করে না। টার্পিনয়েড আর they are commonly optically active বা অপটিক্যালি আলোক সমাবর্তন এর ক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে, সেই জন্য বলা হয়ে থাকে এরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। এই টার্পিনয়েড সমূহ একটি বয়েলিং পয়েন্ট রয়েছে, বয়েলিং পয়েন্টটা খুবই হাই। বয়েলিং পয়েন্টস
150 ডিগ্রি সেলসিয়াস টু 180 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তাহলে আমরা এখানে 7টি পয়েন্ট পেলাম, আর পয়েন্ট আছে আলোচনা করব। প্রথম থেকে আমি বলে যাই। 5 কার্বন কম্পাউন্ডস হ্যাভিং ওয়ান অর মোর আইসোপ্রিন ইউনিট, আইসোপ্রিন একক থাকবে। দে আর সিমিলার উইথ লিপিডের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। দে আর কমন, মোস্ট অফ দেম আর কালারলেস, বর্ণহীন, ফ্র্যাগমেন্ট সুগন্ধিযুক্ত হবে এবং এরা পানির চেয়ে হালকা এবং উদ্বায়ী হয়ে থাকে। হেড টু টেল অবস্থায় অবস্থান করে। এদের উপাদান সমূহ কিছু অর্গানিক সাবস্টেন্স বা সলভেন্ট, জৈব দ্রাবকে দ্রবণীয়তা প্রদর্শন করে, সাচ অ্যাজ অ্যালকোহল, ইথার, পেট্রোলিয়াম। এই সমস্ত জৈব দ্রাবকে দ্রবণীয়, কিন্তু এরা কখনোই পানির সাথে দ্রবণীয়তা প্রদর্শন করে না। দে আর কমনলি অপটিক্যালি অ্যাক্টিভ, আলোকক্রিয়া সম্পূর্ণ, আলোক সমবর্তিতা যাকে বলা হয়, আলোক সমবর্তিতা এরা প্রদর্শন করে থাকে। বয়েলিং পয়েন্ট 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। নাম্বার 8, এরা হচ্ছে টার্পিনয়েড, সাধারণত সেকেন্ডারি মেটাবোলাইটস। এরা গৌণ বিপাকীয় বস্তু। এই গৌণ বিপাকীয় বস্তু হলেও এই টার্পিনয়েডস এর মধ্যে বিভিন্ন ধরনের অক্সিজেন জাতক রয়েছে, যেমন অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ এবং যে অ্যাসিড গ্রুপ, সেই অ্যাসিড গ্রুপের অক্সিজেন জাতক সমূহ এখানে অবস্থান করে থাকে। দে আর ফাউন্ড ইন সেল, সেলের কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে এই ধরনের টার্পিনয়েডস দেখা যায়। এছাড়াও সুগন্ধিযুক্ত যে পাতা, সেই পাতার মধ্যেও এদেরকে সাধারণত পাওয়া যেতে পারে, পাতার মধ্যে পাওয়া যায়। এই হচ্ছে টার্পিনয়েডস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা সাধারণ বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এখন আমরা টার্পিনয়েডস এর সিনথেসিস বা জৈব সংশ্লেষণ কিভাবে ঘটে, বায়োসিনথেসিস অংশটা আমরা আলোচনা করব। এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। সিনথেসিস অফ টার্পিনয়েডস, টার্পিনয়েডস এর সিনথেসিস। এটা একটি বড় একটি বিক্রিয়া। আর একটু কথা আগে বলে নিই, যেটা সাধারণ আলোচনায় আমরা আলোচনা করতে স্কিপ করে ফেলেছি। এই টার্পিনয়েড সমূহ সাধারণত অধিকাংশই চক্রাকারে থাকে, চেইন আকারে থাকে বা সাইক্লিক, কিন্তু কিছু কিছু অংশ ওপেন চেইনও থাকতে পারে। তাহলে ওই অংশটা তোমরা সাধারণ বৈশিষ্ট্যে অ্যাড করে দিবে। বায়োসিনথেসিস বা সিনথেসিস অফ টার্পিনয়েডস। শুরুতেই অ্যাসিটাইল কোয়ে, প্রারম্ভিক যে যৌগ অ্যাসিটাইল কোয়ে, সেই অ্যাসিটাইল কোয়ে থেকে এটি অ্যাসিটাইল কোয়ে 3 মলিকিউল, 3টি মৌল অ্যাসিটাইল কোয়ে পরস্পরের সাথে বিক্রিয়া করে মেভালোনিক অ্যাসিড
উৎপন্ন করে। এই মেভালোনিক অ্যাসিড সাধারণত 6 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। এই মেভালোনিক অ্যাসিড থেকে এটিপি সহায়তায় এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এইভাবে যে টারপিনয়েডস এর মূল একক, সেই মূল একক উৎপন্ন করবে আইসোপেন্টানিল পাইরোফসফেট। আইসোপেন্টানিল পাইরোফসফেট। এই আইসোপেন্টানিল পাইরোফসফেট আবার আইসোমারেজ এনজাইমের ক্রিয়ার মাধ্যমে আইসোমেরিক পরিবর্তন ঘটে। ডাই মিথাইল অ্যালাইল পাইরোফসফেট। তাহলে এই আইসোপেন্টানিল পাইরোফসফেট আইসোমারেজ এনজাইমের ক্রিয়ায় ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেটে রূপান্তরিত হয়ে যায়। এরা সবাই 5 কার্বন 5 কার্বন যুক্ত যৌগ। এই দুটি 5 কার্বন যুক্ত যৌগ একত্র হয়ে জিরানিল পাইরোফসফেট তৈরি করবে। এই জিরানিল পাইরোফসফেট উৎপন্ন করার জন্য যে এনজাইম দরকার সেটা হচ্ছে জিরানিল পাইরোফসফেট সিনথেস। এই জিরানিল পাইরোফসফেট সিনথেস এনজাইমের ক্রিয়ায় এই দুটি যৌগ বা আইসোপেন্টানিল পাইরোফসফেট এর দুটি একক বা আইসোপেন্টানিল পাইরোফসফেট এবং ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট এর দুটি একত্র হয়ে 10 কার্বন যুক্ত জিরানিল পাইরোফসফেট উৎপন্ন করে। তাহলে এখানে কার্বনের সংখ্যা 5 কার্বন। এই জিরানিল পাইরোফসফেট সাধারণত এখানে 10 কার্বন মনোটারপিনের একক হিসেবে মনোটারপিনের একক হিসেবে পরিগণিত হয়। এই জিরানিল পাইরোফসফেট এর সাথে আবার আইসোপেন্টানিল পাইরোফসফেট, জিরানিল পাইরোফসফেট, তাহলে এখানে 10 কার্বন, আইসোপেন্টানিল পাইরোফসফেট এখানে 5 কার্বন, তাহলে টোটাল কত কার্বন? 15 কার্বন। 15 কার্বন বিশিষ্ট ফার্নেসিল পাইরোফসফেট তৈরি করে। তাহলে ফার্নেসিল পাইরোফসফেট এর কার্বন সংখ্যা 5 10 সমান 15 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। তাহলে জিরানিল পাইরোফসফেট এবং আইসোপেন্টানিল পাইরোফসফেট মিলে তৈরি করবে ফার্নেসিল পাইরোফসফেট, যেখানে কার্বন সংখ্যা 15। এই ফার্নেসিল পাইরোফসফেটের জন্য এক ধরনের এনজাইম ফার্নেসিল পাইরোফসফেট সিনথেস, জিরানিল পাইরোফসফেট এবং আইসোপেন্টানিল পাইরোফসফেটকে একত্রিত করে কোন এনজাইম? ফার্নেসিল পাইরোফসফেট সিনথেস।
এই এনজাইমটি একত্র করে একে ফার্নেসিল পাইরোফসফেটে রূপান্তরিত করে দেয়। এটি একটি 15 কার্বন বিশিষ্ট যৌগ। এই ফার্নেসিল পাইরোফসফেট সাধারণত সেসকুইটারপিনের গাঠনিক একক হিসেবে কাজ করে। এখানে বলে রাখা ভালো, এই দুটি যৌগই বা জেরানিল পাইরোফসফেট এবং ফার্নেসিল পাইরোফসফেট এসেনশিয়াল অয়েল হিসেবে পরিগণিত হয়। এই দুটি যৌগই এসেনশিয়াল অ্যাসিড হিসেবে বা অত্যাবশ্যকীয় তৈল হিসেবে পরিগণিত হয়। এইখান থেকে আমরা আবার শুরু করব। আরেকটা দিয়ে দিই। এই ফার্নেসিল পাইরোফসফেট এবং আইসোপেন্টানিল পাইরোফসফেট এই দুটি মিলে তাহলে এখানে 15 কার্বন, এখানে 5 কার্বন। আইসোপেন্টানিল পাইরোফসফেট এবং ফার্নেসিল পাইরোফসফেট মিলে 20 কার্বন বিশিষ্ট আরেকটি যৌগ তৈরি করে। সেই যৌগটা হচ্ছে জেরানিল পাইরোফসফেট। জেরানিল পাইরোফসফেট। তাহলে এই জেরানিল পাইরোফসফেট উৎপন্ন করতে এইখানে যে এনজাইম দরকার সেটা হচ্ছে জেরানিল পাইরোফসফেট সিনথেস। এই জেরানিল পাইরোফসফেট সিনথেস এনজাইমটি আইসোপেন্টানিল পাইরোফসফেট এবং ফার্নেসিল পাইরোফসফেটকে একত্রিত করে 20 কার্বন বিশিষ্ট একটি যৌগ তৈরি করে, যাকে বলা হয় জেরানিল পাইরোফসফেট। তাহলে এটি হচ্ছে 20 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এই জেরানিল পাইরোফসফেট থেকে উৎপন্ন হয়ে থাকে ডাইটারপিন উৎপন্ন হয়। প্রিয় ছাত্ররা, আমাদের ছিল জেরানিল পাইরোফসফেট। সেটা আমি আমার বোর্ডটা ছোট বলে আমি আবার লিখছি জেরানিল পাইরোফসফেট। এটি ডাইটারপিনের একক হিসেবে কাজ করে থাকে। এই জেরানিল পাইরোফসফেট 20 কার্বন যুক্ত ছিল, তার দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাইটোইন উৎপন্ন করে। তাহলে ফাইটোইন এর কার্বন সংখ্যা হচ্ছে 40। ফাইটোইন উৎপন্ন করে থাকে। এই ফাইটোইন থেকে পরস্পরের সাথে আবার নন সাইক্লিক বা অচক্রীয় একটি যৌগ তৈরি করবে, সেটি হচ্ছে লাইকোপিন। এই লাইকোপিন যৌগ তৈরি করে থাকে। এটা হচ্ছে নন সাইক্লিক কম্পাউন্ড, যেখানে কার্বন সংখ্যা 40। এটি একটি হাইড্রোকার্বন। লাইকোপিন হচ্ছে একটি হাইড্রোকার্বন। এই লাইকোপিন থেকে বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েডস তৈরি হয়ে থাকে, যেমন আলফা ক্যারোটিন,
বিটা ক্যারোটিন এবং গামা ক্যারোটিন। তাহলে এই লাইকোপিন থেকে 3 ধরনের ক্যারোটিন উৎপন্ন হয়ে থাকে। এগুলি সবই 40 কার্বন যুক্ত। আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন বা গামা ক্যারোটিন। এই ক্যারোটিন সমূহ সাইক্লিক। সাইক্লিক কম্পাউন্ডস। এই আলফা ক্যারোটিন থেকে উৎপন্ন হয় লিউটেইন আর বিটা ক্যারোটিন থেকে উৎপন্ন হয় জিয়াজেনথিন। তাহলে দেখতে পাচ্ছ এই আলফা ক্যারোটিন থেকে উৎপন্ন হয় লিওটিন, বিটা ক্যারোটিন থেকে উৎপন্ন হয় জিয়াজেনথিন। এই জিয়াজেনথিন থেকে আবার পরস্পরের সাথে আরো দুটি যৌগ তৈরি হয়, ভায়োলাজেনথিন এবং নিওজেনথিন। ভায়োলাজেনথিন ও নিওজেনথিন। এইভাবেই যে আমাদের আইসো অ্যাসিটাইল কোয়ে, সেই অ্যাসিটাইল কোয়ে থেকে পর্যায়ক্রমিক ধাপে ধাপে এই ক্যারোটিন সমূহ সিনথেসিস হয়। এটি একটি টার্পিনয়েডসের সিনথেসিস। তো প্রিয় ছাত্ররা, তোমরা এই টার্পিনয়েডসের বায়োসিনথেসিস বা সিনথেসিসটি কয়েকবার বাসায় প্র্যাকটিস করবে। আশা করি প্র্যাকটিস করলে বিষয়গুলি তোমাদের খুবই ইজি হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় আসলে খুব সহজেই আনসার করতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাসটি ছিল টার্পিনয়েডস এর ডেফিনেশন, সাধারণ আলোচনা, টার্পিনয়েডসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং আলোচনা করলাম টার্পিনয়েডসের বায়োসিনথেসিস। আগামী ক্লাসে আমরা টার্পিনয়েডসের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সবার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে। আমার ক্লাসটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে উদ্ভিদ বিজ্ঞান এর পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেস্ট অফ লাক।